হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রুপ ডির কোয়েশ্চেন পেপার সলভ করব যেটা 2017-তে এসেছিল। সেখানে প্রথম যে সেকশন 1টা আছে সেখানে আছে জেনারেল নলেজের কোয়েশ্চেন 15টা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যদিও এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সব কোয়েশ্চেন নেই, কিছু হিস্ট্রি থেকে দিয়েছে, কিছু আবার পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, সেরকম করে দিয়েছে 15টা কোয়েশ্চেন। তারপর আবার পাটিগণিতে রয়েছে 15টা কোয়েশ্চেন, মানে 15টা অঙ্ক। তো এইভাবে মোট 15 15 15 3 15 45টা কোয়েশ্চেন আছে, যার মধ্যে আজকে আমরা প্রথমেই জিএস পেপারে জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথমে আছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো অপশানে আছে স্বভোজী, পরভোজী, সর্বভুক, মাংসাশী। তো মানুষ তো সর্বভুকও হবে, মাংসাশীও হবে, পরভোজীও হবে। যেটা হবে না সেটা হলো প্রযোজ্য নয় বলেছে, তো যেটা হবে না সেটা হলো স্বভোজী মানে অটোট্রফিক মানে স্বভোজী, অমনিভোর মানে হচ্ছে সর্বভুক, কার্নিভোর মানে মাংসাশী, আর হেটেরোট্রফিক মানে পরভোজী। তো মানুষ যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয় স্বভোজী, কারণ মানুষ নিজের খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল, বিশেষত উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদরাই কেবল স্বভোজী। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া আছে যারাও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তো তারাও কিন্তু স্বভোজী। যেমন ইউগ্লিনা আছে। তো কিছু মাত্র ব্যাকটেরিয়া আছে যারা সেটা করতে পারে, নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া। আর তাছাড়া মানুষ কিন্তু নিজের খাদ্য নিজে যেহেতু তৈরি করতে পারে না, তার জন্য তারা হচ্ছে স্বভোজী নয়, পরভোজী। এখানে আরেকটা জিনিস আসে পুষ্টি থেকে, যে মানুষের যে পুষ্টি পদ্ধতি সেটা কে কী বলে। তো সেটা হচ্ছে হলজৈক পুষ্টি পদ্ধতি। হলজৈক পুষ্টি পদ্ধতি মানে হচ্ছে 5টা প্রসেসের মাধ্যমে মানুষের পুষ্টিটা সম্পন্ন হয়। প্রথমে আমরা খাদ্যটা খাই, তো তার ফলে খাদ্য গ্রহণ বলে সেটাকে। তারপরে সেটা পরিপাক হয়, তারপর সেটা ক্ষুদ্রান্তের মধ্যে বা যেটাকে আমরা নাড়িভুড়ি বলি তার মধ্যে সেটা শোষিত হয়। তারপর শোষণের পর শোষিত অংশগুলো সেগুলো প্রোটোপ্লাজমের অংশীভূত হয়, মানে কোষে কোষে মিশে যায়, তাকে বলে আত্তীকরণ। তারপর একদম শেষে হয় বহিষ্করণ, মানে খাদ্যের অপাচ্য অংশগুলো মলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে তার ফলে এই যে 5টা প্রসেসে হয়, অর্থাৎ প্রথমে খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপর শোষণ, তারপর আত্তীকরণ এবং তারপর বহিষ্করণ, এই 5টা পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন হয় বলে মানুষের যে পুষ্টি পদ্ধতি তাকে বলে হলজৈক পুষ্টি পদ্ধতি। আর এই হলজৈক পুষ্টি পদ্ধতি আমরা অ্যামিবার ক্ষেত্রেও দেখতে পারি। অ্যামিবা একটা ইউক্যারিওটিক কোষ, এককোষী প্রাণী, এবং অ্যামিবার ক্ষেত্রেও এই হলজৈক পুষ্টি পদ্ধতি দেখা যায়। তাহলে আমরা 1 নম্বর কোয়েশ্চেনটা কমপ্লিট করে নিলাম। এরপর 2 নম্বরে আছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে। রাতকানা রোগ এটা ভিটামিন এর অভাবে হয়। গাজরে প্রচুর ভিটামিন এ থাকে, আর বাঁধাকপিতেও ভিটামিন এ থাকে। ভিটামিন এর অভাবে আরেকটা রোগ হয়, সেটাকে বলে টোড স্কিন বা ফ্রিনোডার্মা। টোড স্কিন বা ফ্রিনোডার্মা মানে চামড়ার বা ত্বকের বিভিন্ন স্কিনের ডিজিজ হয়, সেটা ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন ডি এর অভাবে হাড় আর দাঁতের ক্ষয় হয়। রিকেট রোগ হয় শিশুদের, আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন সি এর অভাবে দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ির ক্ষতি হয়। তো ভিটামিন সি এর অভাবে কিন্তু আবার রক্ত কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, সেটাও হয়। তো তার জন্য ভিটামিন সি এর অভাবে যে মাড়ি থেকে রক্ত পড়ার রোগটা হয় তার নাম স্কারভি। তো স্কারভি রোগটা ভিটামিন সি এর অভাবে হয়, এটা মনে রাখতে হবে। ভিটামিন কে এর অভাবে আমাদের রক্ত তঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ কেটে গেলে রক্তপাত হতে থাকে। তো ভিটামিন কে কী করে, যে রক্ত তঞ্চিত হতে সাহায্য করে, কোথাও কেটে ছিঁড়ে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও বাকি যে ভিটামিনগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। এরপরে আছে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন। ক্যারিজ হচ্ছে দাঁতের ক্ষয়। সিম্পলি দাঁতের ক্ষয়কে ক্যাভিটিস বা ক্যারিজ বলে। তো দাঁতের ক্ষয় হলে আমরা ডেন্টিস্টের কাছে যাব। এবার কিছু ডেন্টিস্ট যারা স্পেশালাইজড, যারা অপারেশন করতে পারে বিভিন্ন মুখের, তাদেরকে বলে ওরাল সার্জন, এটা আমাদের মাথায় রাখতে হবে। কার্ডিওলজিস্ট মানে হার্টের যারা ডাক্তার, নিউরোলজিস্ট মানে যারা নার্ভের ডাক্তার, অর্থোপেডিক্স মানে যারা হাড়ের ডাক্তার। এরপরে 4 নম্বরে আছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক, সেটা আমরা জানি। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, সেটা হলো ক্যানবেরা, সেটা আমাদের জানতে হবে।
আর এই ক্যানবেরাতে একটা খুব অদ্ভুত নিয়ম আছে, সেটা হচ্ছে ক্যানবেরায় কারুর কোনো নিজস্ব জায়গা থাকে না, সব জায়গায় হচ্ছে সরকারের, মানে অস্ট্রেলিয়াতে সব জায়গায় হচ্ছে সরকারের। আপনাকে জায়গাটি লিজে নিতে হয় প্রায় 99 বছর বা কিছু বছরের জন্য, তারপরে আবার পরবর্তীতে অন্যজন সেটা লিজ পায়। তো কারুর নিজস্ব কোনো জায়গা আছে বা তার সম্পত্তি আমার সম্পত্তি এরকম কিছু অস্ট্রেলিয়াতে হয় না। তো অস্ট্রেলিয়ার রাজধানীটাও মনে রাখতে হবে ক্যানবেরা। এরপর ইটালির রাজধানী, কানাডা বা বিভিন্ন দেশের যে রাজধানীগুলো আছে সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আপনারা কমেন্টে জানাবেন যে ইটালির রাজধানী কি, কানাডা এবং আয়ারল্যান্ডেরও রাজধানী কি, এটা জানাবেন। এরপর আছে টোফু কিসের থেকে তৈরি হয়। টোফু হচ্ছে পনিরেরই বিকল্প। আমরা দুধ থেকে যে ছানাটা কেটে পনির তৈরি করি, সেরকমই যদি সয়াবিনের যে দুধ হয় সেটা থেকে যখন ছানা কেটে পনির তৈরি হয়, পনিরের মতো তৈরি হয়, তাকে টোফু বলে। তো সেটা সয়াবিনের দুধের যে দই সেটা থেকে তৈরি হয় টোফু, খুবই উপকারী। পনিরের থেকেও, মানে গরুর দুধের বা যে কোনো দুধের যে পনির, তার থেকে কিন্তু টোফু অনেক বেশি প্রোটিন, অনেক বেশি সুরক্ষিত খাবার বা সুষম খাবার। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ, গভীরতম বলতে ডিপেস্ট হ্রদ যেটা, সেটা হচ্ছে বৈকাল হ্রদ, আর এটা রয়েছে রাশিয়াতে। বৈকাল হ্রদ কোথায় রয়েছে? রাশিয়াতে। লোহিত সাগর, ক্যাসপিয়ান সাগর, ডাল হ্রদ, সুয়েজ খাল, এই যে বিভিন্ন ক্যানালগুলো আছে, কার কার মাঝে আছে, কোন কোন সাগরের মাঝে কোন প্রণালী আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? তো এদের মধ্যে ডলফিন, তিমি, ডুগং এগুলো সবই, হংসচঞ্চু, এরা সবাই ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এদের মধ্যে ডিম পাড়ে হচ্ছে হংসচঞ্চু। আপনারা ছবিটা পাশে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন যে হংসচঞ্চুর যে ঠোঁটটা সেটা হাঁসের মতো হয়, পাগুলো লিপ্ত পদ থাকে। হংসচঞ্চুকে প্লাটিপাস বলে। এটি একটি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ তার সমসাময়িক জীবেরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সে এখনও থেকে গেছে। তো হংসচঞ্চু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রাণী মনে রাখার জন্য। বাংলায় হংসচঞ্চু বলে, তবে ইংলিশে এটাকে প্লাটিপাস বলে, ডাক বিল্ট প্লাটিপাস। ডুগং যেটা, সেটা আন্দামানের রাজ্য প্রাণী। ডুগংকে আবার সামুদ্রিক গাভী বা সমুদ্রের গরু বলে, এবং এরা দেখতে কেমন, পাশে ছবিটা দিয়ে দেবো, দেখতে পাবেন, এরাও কিন্তু ম্যামালস। তার মধ্যে যে ডিম পাড়ে, মানে সাধারণত স্তন্যপায়ীরা তো বাচ্চা প্রসব করে, তো ডলফিন, তিমি, ডুগং এরা সবাই বাচ্চা প্রসব করে, কিন্তু হংসচঞ্চু বা প্লাটিপাস এটা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সেটা কিন্তু ডিম পাড়ে। এরপরে আছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বা আর্কিটেক্ট কাকে বলে। তো হু ইজ রিগার্ডেড অ্যাজ দি প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ডক্টর বি.আর. আম্বেদকরকে বলে, উনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট লিখেছিলেন, তো ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়। এখানে আমাশয়, কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া এগুলো দিয়েছে। কলেরা কিন্তু ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়। টাইফয়েডও সালমোনেল্লা টাইফি নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়। ডিপথেরিয়াটাও হচ্ছে ডিপথেরিয়ার ব্যাকটেরিয়ার দ্বারা হয়। আমাশয়টা যেটা, সেটা কিন্তু একটি প্রোটোজোয়ার দ্বারা হয়, যেটার নাম এন্টামিবা হিস্টোলাইটিকা। তাহলে এটা ব্যাকটেরিয়ার দ্বারা হয় না, এটা প্রোটোজোয়ার দ্বারা হয়। এন্টামিবা হিস্টোলাইটিকার দ্বারা আমাশয় হয়। এরপরে আছে বিগ ব্যাং থিওরি, এটা কিসের বিবৃত করে? তো সেটা কি এক্সপ্লেন করে? অরিজিন অফ ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছে, এত এত গ্রহ নক্ষত্র, গোটা ইউনিভার্স, তার সৃষ্টি কিভাবে হয়েছে, সেটাই বিগ ব্যাং থিওরির মাধ্যমে জানা যায়। বলা হয় একটি ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছে, সেখান থেকে বিগ ব্যাং থিওরির মাধ্যমে বোঝানো হয় যে ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। এরপরে 11টা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, এটা কিন্তু সিসমোগ্রাফের দ্বারা মাপা হয়। সিসমিক যে ওয়েভ সেটাকে এখানে মেজার করা হয়। এছাড়া রিক্টার স্কেলও মাপা হয়, এটা আমরা জানি। এরপরে আছে পর্ণমোচী গাছে কি হয়। পর্ণমোচী বা ডেসিডুয়াস ট্রিতে বছরের একটা সময় পাতা ঝরে যায়, সেটা শীতকালে বা ফল সিজন বলে, শরৎকালের পর সেই সময়টাতে পাতাটা ঝরে যায়, অর্থাৎ শীতে পাতা ঝরে যায়, এটা হচ্ছে পর্ণমোচী গাছে হয়। যেমন ম্যাপেল ট্রি, এছাড়া আছে ওক, বার্চ, বিচ, এই সমস্ত যে গাছগুলো আছে সেগুলো, এই সমস্ত গাছে শীতকালে পাতা ঝরে যায়। তো আপনাদের এরকম কয়েকটি গাছ মনে রাখতে হবে যাদের শীতকালে পাতা ঝরে যায়। 13 দাগেটা আছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। তো পুঁটি, রুই, বাটা এরা কিন্তু মশার লার্ভা খায় না। মশার লার্ভা যে মাছটা খায় সেটা হলো গ্যাম্বুসিয়া। এরা প্রায় 300টা করে লার্ভা দিনে খেয়ে নিতে পারে, মশার লার্ভা। তো যার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো আটকানো যায়। গ্যাম্বুসিয়া, তেচোখা, খোলসে,
এই সমস্ত যে মাছগুলো তেলাপিয়া, গাপ্পি, গোল্ডেন ফিশ, এগুলো মশার লার্ভাকে খেয়ে নেয়। এরপরে 14টায় আছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিক গ্যাস, MIC। তো মিক গ্যাসের পুরো নামটা আসে, সেটা হলো মিথাইল আইসোসায়ানেট। এরপরে আছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এদের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন CH4 হয়, সেটা একটা গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইডও গ্রিনহাউস গ্যাস। আর নাইট্রাস অক্সাইড যেটা হচ্ছে N2O, এটাকে লাফিং গ্যাসও বলে, এটাও গ্রিনহাউস গ্যাস। হাইড্রোজেনটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তো গ্রিনহাউস গ্যাসের মধ্যে O3 মানে ওজোন রয়েছে, এছাড়া H2O ওয়াটার ভেপার সেটাও রয়েছে, এছাড়া কিছু হাইড্রোফ্লুরোকার্বন এগুলোও রয়েছে। তো সেই যে গ্যাসগুলো সমস্ত রয়েছে তার মধ্যে সবথেকে যেটা ক্ষতিকারক বেশি, যার প্রভাবেই এত বেশি উষ্ণতা বাড়ছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর সবথেকে কম যেটার প্রভাব রয়েছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। কিন্তু সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটাও কিন্তু এই জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইডের চাইতেও বেশি রয়েছে, কিন্তু এর প্রভাবটা অনেক কম। কিন্তু যেই গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং প্রভাবটাও বেশি, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, কারণ এটাই মূলত বাড়ছে দিন প্রতিদিন এবং এটার কারণেই পৃথিবীর যে তাপমাত্রা সেটা বাড়ছে। আর গ্রিনহাউস গ্যাস মানে আমরা জানি যে সমস্ত গ্যাসগুলো সূর্য থেকে আগত যে IR রশ্মি, অর্থাৎ ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মি, তার তাপটাকে বেরোতে দেয় না, ট্র্যাপ করে রাখে, ধরে রাখে। তার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে। তো সেটা থাকা জরুরি, কারণ না হলে পৃথিবী শীতল হয়ে যেত। কিন্তু যতটা থাকবে তার থেকে বহু পরিমাণে এই গ্যাসগুলো বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে না, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। আর এটাকে এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলছে। তো এই গ্রিনহাউস গ্যাসগুলোর নাম আপনাদের মনে রাখতে হবে। তো আজকে আমরা 15টা জেনারেল নলেজের যে কোয়েশ্চেন ছিল সেগুলো সলভ করে নিলাম। এর পরের দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা গ্রুপ ডি এর কী এসেছিলো সেটা শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।